শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাজনীতিতে সরকার দল বিরোধী দল একে অপরে যুক্তি পাল্টা যুক্তি রয়েছে, কিন্তু এর পাশাপাশি তথ্য অপতথ্য বিভ্রান্ত করার মতো তথ্য সেগুলোও রয়েছে। পারস্পরিক যে সম্পর্ক তাতে কিছুটা ভাটা পড়ছে এইসব কারণে, এবং সাময়িক উত্তেজনাও তৈরি হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে সংসদের বাইরে। ঘায়েল করার জন্য বেছে নিচ্ছে বিভিন্ন অপতথ্যের কৌশল। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি অপতথ্যের রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল, রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং চর্চা.com-এর সম্পাদক জনাব সৌরভ হাসান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন। আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রী। বেড়া দেয়া হতে পারে ভারতের স্পর্শকাতর স্থানেও। বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রধানমন্ত্রীর। মৌলভীবাজারে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। কার্ড পেলেন 132 নারী চা শ্রমিক। চট্টগ্রামে ইপিজেড শিশু আয়াত হত্যা মামলায় আবির আলীর মৃত্যুদণ্ড। বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের দায়ে মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড। প্রথমবারের মতো 2টি মুক্ত বাণিজ্য অঞ্চলের সিদ্ধান্ত সরকারের। পর্যাপ্ত মজুদ থাকায় খাদ্যপণ্যের দাম স্থিতিশীল। বাণিজ্যমন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বাড়ানোর দাবি সিপিডির। এবং বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিকে আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রাতে মুখোমুখি ইউরোপিয়ান পাওয়ার হাউস ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দর্শক, দিনের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। এবারে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আজকের যে আলোচ্য বিষয় অপতথ্যের রাজনীতি, এ বিষয়ে আমরা আলাপ করব। প্রথমেই কর্নেল জাকারিয়া হোসেন, আপনি আছেন আমাদের সঙ্গে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আজকের যে আলোচ্য বিষয়। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো পারস্পরিক বাদানুবাদে জড়াচ্ছে ঠিকই, আমরা চাই গঠনমূলক সমালোচনা, কিন্তু সেই সব জায়গায় যে তথ্য দেয়া হচ্ছে সেই তথ্য অনেকটাই জনগণকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থের জন্যই হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়গুলো? আজকে আপনি যে বিষয়ে প্রতারণা করছেন তত অপতথ্যের রাজনীতি বা ছড়াছড়ি খুবই একটা পিনেন্ট একটি বিষয়। এখন তা খুব বেশি করে দেখা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আমরা একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের একটা স্ট্যাটিস্টিক্স কিছুদিন আগে দেখেছি। সেটা হচ্ছে যে 26 সালে বলেছে তারা এরকম বিভ্রান্তিকর তথ্য বা অপতথ্য এরকম প্রায় 2000-এর মতো এটা বিভিন্ন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। তো এটা আসলে সত্যি একটা উদ্বেগজনক, কারণ যে একটা 24-এর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 400 ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি, সেই সরকারের মাত্র 3 মাস হতে চলছে। সেরকম একটি সময়ে এরকম তথ্য অপতথ্যের যে ছড়াছড়ি বিভ্রান্তিকর তথ্য সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে যখন আমরা পাচ্ছি, তেমনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ বিভিন্ন ব্যক্তি বিশেষ গ্রুপ বিশেষ যে তথ্য অপতথ্য ছড়াচ্ছে, সেটা কারোই কাম্য নয়। এবং সেটার আমি মনে করি যে এটার মেইনলি এটা নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটাকে দমন করতে হবে। সাথে সাথে আমাদের যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমগুলোরও অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে। তো এটা সবাই যদি তো মধ্য দিয়ে দায়িত্বটার পরিচয় দেয়, তাহলে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা সম্ভব বলে আমি মনে করি। তথ্য উপতথ্য সবচাইতে দুঃখজনক হচ্ছে, দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
যখন কক্সবাজার পোর্ট করেছেন, তখন বাজেট পরপরই যে বিষয়টা চলে আসছে যে বিরোধী দল বাজেটের ঘোষণার পরে বিভিন্ন নিত্যপণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পায় নাই। সেই অবস্থায় তারা বিভিন্ন বিষয়ে একটা ফটোকাট একটা ঘটনাকে ওনার মুখ থেকে যখন আসে, তখন আসলে এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। তো এই জন্য আমি বলছি, যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা অবশ্য যে কোনো তথ্য ব্যাপারে যখন এটা গণমাধ্যমে প্রকাশ করবেন অথবা পাবলিকলি বলবেন, আমি মনে করি তখন অবশ্যই তাদের সেঙ্গুইন হতে হবে যে আমি যে তথ্যটা দিচ্ছি, আমি যে বক্তব্য দিচ্ছি, সেটা সত্যতা রয়েছে এবং ফ্যাক্টস, এটাই ফ্যাক্ট, এরকম নিশ্চিত না বলাটা আমি মনে করি ঠিক হবে না। সবচাইতে আমি একটা ব্যাপারে আপনাকে আমি বলি যে এই যে ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় নেতা জিসা, যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরই যে ঘটনা হলো, সে পরে পুলিশের কাছে যদি অভিযোগ সুবিধা করা, শেষে আর অভিযোগটা সত্যতা তার তদন্ত না রে, সেটা দায়িত্ব রাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন, পুলিশ যা বলেছে, পুলিশের এটা ছিল না, তেমনি এখানে তারা করেছে। ঠিক তেমনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী উনি কোন সংসদে দাঁড়িয়ে পুলিশের সেই হুবহু বক্তব্যটা তুলে ধরেন, তদন্ত তারা 15 মিটার যাচাই ছাড়া, এখন এটা দুঃখজনক। তো এটা যদি চলতে থাকে, তাহলে এরকম তথ্য অপতথ্য আহ, ছড়াতে তো কিছু পক্ষ রয়েছে যারা ফায়দা লুচায় বা তারা তাদের ইন্টারেস্ট সারতে চায়। তারা তো সরকারি দল, বিরোধী দল বলেন, সবার পিছন তারা অবশ্যই লেগে আছে, এবং তারাই যে এরকম তথ্য অপতথ্য ছড়াছড়ি হোক, দেশে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হোক, জনগণের পারসেপশন ভিন্ন দিকে যাক, তারা তো তাদের ফায়দা বা তাদের স্বার্থের জন্য তারা এই কাজটি করবে। কিন্তু এই জন্য আমি বলবো যে দায়িত্বশীল ব্যক্তি হোক, বিরোধী দল হোক, তার পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় অবশ্যই তাদের সুইন হতে হবে যে জি, আমার বা তথ্য বক্তব্য সেটা আসলে সত্যতা অসংখ্য রয়েছে। ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমরা স্টুডিওতে ফিরছি। যে বিষয়টি জনাব ফজলে হুদা বলছিলেন, দায়িত্বশীল জায়গা থেকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই অনেক বেশি মানে সচেতন হওয়া প্রয়োজন। সার্বিকভাবে আপনার বক্তব্য। ধন্যবাদ। দেখুন, পলিটিক্সে অনেক রেটরিক থাকে, অনেক হিউমার থাকে, অনেক হেকলিং থাকে, অনেক কথা থাকে। আপনি যেটা দিয়ে শুরু করেছেন, কথার পিঠে কথা থাকে। তো এই যে বাজেটটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী স্যার যেটা দিয়েছেন, এইটা হচ্ছে এ যাবৎকালে এমন একটা বাজেট উনি দিয়েছেন। এই বাজেটটাকে আপনি সোশ্যালিস্ট বাজেটও বলতে পারেন, ইসলামিক বাজেটও আপনি বলতে পারেন, রাজনৈতিক বাজেটও আপনি বলতে পারেন, এবং সামগ্রিক এমন কোনো সেক্টর নাই যেটাকে অ্যাকোমোডেট করা হয়নি। এমন একটা বাজেট নিয়ে যখন মানে বাজেট ঘোষণার পরপরই মিছিল হয়, যেটা আমরা আগে দেখেছি, আগে থেকেই ব্যানার করা থাকতো সেই ঠিক ওই একই নিয়মে, অথচ পরিবর্তনের কথাটাই কিন্তু ওনারা বলে। তো প্রধানমন্ত্রী হেকলিং করে হলেও তো এমন কথা বলতেই পারেন যে শুধুমাত্র মদ এবং সিগারেটের দাম বাড়িয়েছে বলে বিরোধীরা কি মিছিল করছে, এছাড়া কোনো কারণ কিন্তু আমরা দেখিনি। কোনো স্পেসিফিক সেক্টর ধরে এখন পর্যন্ত দেখিনি যে বিরোধী দল এরকম কোনো রাজনৈতিক সমালোচনা বা বাজেটের সমালোচনা করছে, শুধু মিছিল করছেন। এবং বিএনপির একটা মজার বিষয় কি জানেন, বিএনপির হিস্ট্রি নিয়ে কথাবার্তা খুব কমই বলে মানুষজন, কি হতে পারে এটা নিয়ে বলে সব সময়। যেমন আমরা আওয়ামী লীগ সময় দেখেছি বিএনপিকে আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা সবসময় টেলিভিশনে এসেই উপদেশ দিত, বিএনপির এটা করা উচিত, বিএনপির সেটা করা উচিত, আরে আপনার কি করা উচিত এটা আপনি করেন। দেখুন, বিএনপি খুব ভালো করেই জানে কিভাবে দেশ পরিচালনা করতে হয়।
আজকে বিএনপির আপনার মনে আছে জনাব সাইফুর রহমানের নেতৃত্বে যে বাজেটটা দেওয়া হয়েছিল, যখন ভিএটি ইন্ট্রোডিউস করা হয়েছিল, দেয়ালে দেয়ালে তখন লিখন বিশাল বড়, ওনারাও তখন উনি যে দলকে সাপোর্ট করছেন বলে আমার ওনার বক্তব্য শুনে মনে হলো, আমি ভুলও হতে পারি, উনি ঠিক করে দিবেন। তো সেই রাজনীতিগুলোতে আমরা দেখেছি যে দেয়ালে দেয়ালে লিখন, ভ্যাট মানি না, যেটার উপর বাংলাদেশের অর্থনীতি ওই সময় বিএনপির সময় বাংলাদেশের ইকোনমি যেভাবে রিফর্ম হয়েছে, ওনারা বলতেছেন এই বাজেট করাটা বড় চ্যালেঞ্জ হবে। আরে ভাই চ্যালেঞ্জ হবে তো, চ্যালেঞ্জ তো মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। তো আমি সংসদে বলেছিলাম, সংসদে ফরচুনেটলি অর আনফরচুনেটলি আই ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার রিগার্ডিং বাজেট স্পিচ। এবং তো সেইখানে একটা জিনিস দেখুন, এখানে জীবনে বাংলাদেশের বাজেটে কখনো সিনিয়র সিটিজেনদেরকে কাউন্ট করা হয়নি, এই যে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি। পরিবেশ নিয়ে শুধু কথার কথা না, আমরা দেখুন আমরা পেট্রোল চালিত গাড়ির কিন্তু ট্যাক্স বাড়িয়েছি, আবার অপরপক্ষে বিদ্যুৎ যেটা পরিবেশ বান্ধব সেই গাড়ির কিন্তু অলমোস্ট বলতে গেলে মানে অর্ধেকের কম করে ফেলা হয়েছে। আপনি দেখেছেন যে আমরা কিভাবে ইমামদের, খতিবদের, মুয়াজ্জিনদের আমরা কিভাবে ভাতা দিব সেটা আমরা এখানে এনেছি। সোশ্যাল সিকিউরিটিগুলোকে খুব হাইলি এখানে ডিফেন্ড করা হয়েছে। তো কাজেই এইসব জিনিস যখন বিরোধী দলের চোখে পড়ে না, ডেভেলপমেন্ট নিয়ে, নেচার নিয়ে, প্রতিবেশ নিয়ে, পরিবেশ নিয়ে, খাল খনন নিয়ে, পদ্মা ব্যারেজ নিয়ে আমরা যেসব সেক্টর এবং নারীদেরকে যেভাবে প্রাধান্য দিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীকে যেভাবে নিয়ে আসা হয়েছে, এমনকি মানে ইসলামিক ইয়েতেও যেভাবে আমরা বাজেট বরাদ্দ দিয়েছি, শিক্ষায় যেসব বাজেট বরাদ্দ দিয়েছি, স্বাস্থ্যে ডবল করেছি। এই বাজেটটা শুধু 1 বছরের বাজেট আমরা কিন্তু বলছি না, এই বাজেটটা কিন্তু নেক্সট 5 বছরে আমরা কোন জায়গায় যাব সেটাও বলা হয়েছে। তো এইখানে এসে এই বাজেটকে নিয়ে যখন এরকম মিছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা বলতেই পারেন, এমন না যে উনি সোশ্যাল মিডিয়ার ফটোকার্ড দেখে বলেছেন, এটা তো আমিও তো বলি। আমার মনে হয় অধিকাংশ লোকই বলছে যে কি ব্যাপার, এইটা কি মদের দাম বাড়াইলো, সিগারেটের দাম বাড়াইলো, এই জন্য কি তারা মিছিল করছে নাকি? এটা একটা পলিটিক্যাল, এইটুকু সহ্য করবার ক্ষমতা বিরোধী দলের থাকা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ অপতস্থ যদি বলে থাকেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া ফ্যাক্ট চেক করে যদি ডেটা নিয়ে কথা বলেন, অপতথ্য গত 4 মাসে এ দেশে সবচেয়ে বেশি যার উপর হয়েছে তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর। সবচেয়ে বেশি অপতথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন চালানো হয়েছে। আমি স্ট্যাটিস্টিক্স থেকে কথা বলছি। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, উনি আরেকটা কথা বলেছেন, দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। অবশ্যই তো, কিন্তু দলীয় স্বার্থটা কি? আমরা যেটা ম্যাডাম খালেদা জিয়ার যে ভিশন 2030, আমাদের যে 31 দফা, আমাদের যে জুলাই অভ্যুত্থান তার এবং জুলাই সনদ, তার উপর ভিত্তি করে, এবং আমাদের দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো, তার উপর ভিত্তি করেই তো জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এটাই তো দলীয় স্বার্থ, এবং এইটাকে ইমপ্লিমেন্ট করবার জন্যই তো আমরা বাজেটটা নিয়ে এসেছি। কাজে আপনি যদি এটাকে ব্যক্তি স্বার্থ বলতেন, তাহলে আমি সেইখানে আপনার সাথে কথা বলতে আসতাম। দলীয় স্বার্থই দেশের স্বার্থ, কারণ দেশের দলের চেয়ে দেশ বড়, এটা আমাদের দলেরই নীতি। কাজেই যেটা দলীয় স্বার্থ ওইটাই দেশের স্বার্থ, এবং এটা বিএনপি শুধু মনে করে না, বিএনপি কাজ করে দেখিয়ে দেয়। আরেকটা কথা আপনি মানে এখানে কথা প্রসঙ্গে নিয়ে এসেছেন যে ওই জিসানের বিষয়টা। দেখুন, জিসানের বিষয়টা আদালতে আছে, আমি এটা আর ফার্দার বলতে চাই না। এটা নিয়ে সংসদেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 370 ধারায় বিধিতে উনি 300 বিধিতে উনি বক্তব্য দিয়েছেন। এইটা নিয়ে আমি আমার একজন সরকার, এবং তাকে বহিষ্কার করা হয়েছে দল। হ্যাঁ এই তো, মানে আমি ওই মন্তব্যে যেতে চাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাচ্ছি যে ধোয়া তুলসী পাতা আপনারা হতে পারেননি। যদি দেলোয়ার হোসেন সাইদি বেঁচে থাকতেন, যদি আব্বাস আলী খান থাকতেন, যদি আপনার মতিউর রহমান নিজামী থাকতেন, যদি আমি জানি না উনি অধ্যাপক ছিলেন কিনা, এটা নিয়ে অনেক ডিবেট আছে, যদি কি বলে গোলাম আজম সাহেব থাকতেন, তাদের যে ধর্মীয় অন্তত ভাব গাম্ভীর্য এবং বিশ্বাস, আচরণ, নীতিবোধ, তাহলে হয়তো আমি কথা বলতাম।
এই লেফটিস্টদেরকে দিয়ে যে জামাতে ইসলাম গঠন করেছেন আপনারা, যারা প্রভাষক 3 বছর থেকেই অধ্যাপক লেখে, যারা দলের নেতৃত্ব দেয়, যারা মিথ্যে কথা সকালে একটা কথা বলে, যারা বেহেশতের টিকিট বিক্রি করে, তাদের নিয়ে মন্তব্য করবার আমার কোনো ইচ্ছা নেই। আমি ওই মানে কি বলবো, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, 47 বলেন, 71 বলেন, 86 বলেন, 88-তে এরশাদের সাথে যাওয়া বলেন, 96 আওয়ামী লীগের সাথে যাওয়া বলেন, সেসব গল্পে আমি যাচ্ছি না। আমি শুধু এইটুকুতেই থাকছি যে সেটা হচ্ছে জামাতের যদি রাজনীতিটা আদর্শিক থাকতো, শরিয়া ভিত্তিক রাজনীতি থাকতো, যদি জামাত বলতো আমরা শরিয়া ভিত্তিতেই রাজনীতি পরিচালনা করব, আল্লাহর আইন সৎ লোকের শাসনের উপর থাকবো, তাহলে হয়তো বিতর্কটা অনেক কম করতাম। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, অপতথ্যের রাজনীতিতে পরস্পরকে ঘায়েল করার জন্য যে অপতথ্য ছড়ানো হয় কিংবা বিভ্রান্ত করা হয়, সেটি জনগণও বিভ্রান্ত হয়, সেই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনছিলেন দুজন আলোচকের বক্তব্য। আসলে আমরা যে 300 না, এখন 350 আসনের জাতীয় সংসদে যে ধরনের বক্তব্য বিবৃতি শুনি, তার একটা মিনি সংস্করণ আমরা এটিএন বাংলার সংলাপেও আমরা দেখলাম। বিষয়টি হচ্ছে এখানে বাদানুবাদের বিষয় না, এখানে তর্ক বিতর্ক তো থাকবেই, কিন্তু অপতথ্য হচ্ছে মিথ্যা প্রচার, বিদ্বেষ প্রচার, যেটি ঘটেনি সেটি ঘটানোর একটা চেষ্টা, বা ঘটেছে বলে মানুষকে খেপিয়ে দেওয়া, অথবা মানুষকে হয়তো উত্তেজিত করা। এখন এটা কোনটি সত্য কোনটি সত্য নয়, এক হচ্ছে বিভিন্ন, আমি তো মনে করি প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব ফ্যাক্ট চেকিং মেশিনারিজ বা তার ব্যবস্থা থাকা উচিত। সংবাদ মাধ্যমের তো থাকা উচিতই, কারণ সংবাদ মাধ্যমের উপর মানুষ নির্ভর করে। আর যে বিষয়গুলো এসেছে বিতর্কের, বা হুদাভাই বললেন, জাকারিয়াভাবে বললেন, এগুলো মানে এক হচ্ছে অনেক সময় নেতাকর্মীদের বা মাঠে ময়দানের বক্তৃতা, সবটা যে ধরার বিষয় সেটাও নয়। আবার যখন এটি যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ বলা হয়েছে, এখন জিসানে ঘটনাটা কি ঘটেছে, এখন এফআইআরটা যদি ঠিক না হয়, তাহলে ওই দলের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত ছিল, বা এটা কি প্রকৃত ঘটনা কি। আবার তাকে বহিষ্কার করা হয়েছে, তার মানে হচ্ছে তার এই অপরাধটা স্বীকার করে নেওয়া হয়েছে, অর্থাৎ এই জিসান বা যে তরুণ বা যে লোক এই কাজটি ঠিক করেনি। এখন এটি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দিলেও এই ঘটনা উল্টানো যাবে না, না দিলেও এটা আড়াল করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে যে একজন যেটি আলোচিত হয়নি, একজন সংসদ সদস্য, তিনি জামাত ইসলামীর, তিনি যেটি বলেছেন, এটা তার বক্তব্য শুনে তো খুবই একেবারে চাঞ্চল্যকর বক্তব্য। সেটা হচ্ছে তিনি বলেছেন তার পরিবারে 45 জন না আরও বেশি মুক্তিযোদ্ধা সদস্য মুক্তিযোদ্ধা। তাই এরকম না, তাতে হলো যে বাংলাদেশের 71-এ মুক্তিযুদ্ধটা ছিল গণযুদ্ধ, মানে একটা পরিবারের যদি 45 জন বা 60 জন মুক্তিযোদ্ধা হয়, এবং তার মধ্যে অনেকে শহীদ হয়েছেন, সেটাও বলেছেন, তার বাবা মুক্তিযোদ্ধা আর কথা বলেছেন, চাচারা মুক্তিযোদ্ধা, দাদারা মুক্তিযোদ্ধা, এটা তো খুবই গৌরবের বিষয়। আমি তো মনে করি যে তার এই স্বীকারোক্তি খুবই মানে আনন্দের, এবং খুবই দেশের বক্তব্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে, কিন্তু পরবর্তীকালে যে বক্তব্যে যে অসঙ্গতিটা, সেটা বললেন যে তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, এবং পরে তার যে জীবন বৃত্তান্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জানছি যে তার জন্ম তারিখ হচ্ছে এই হলফনামা অনুযায়ী 81 সালে। 81 সালে যার জন্ম, তার বাবা কি করে 71-এ শহীদ হন না। আজকে অবশ্য অনেক গণমাধ্যমে এসেছে ওনার বাবা জীবিত। যাই হোক, তাহলে মানে এই যে আবেগের উচ্ছ্বাস বলে ফেলেছেন প্রকাশ করতে যে একটা ভুল তথ্য দিয়ে, এটি হয়তো এটা বলতে চেয়েছেন যে তিনি যে দলই করুন না কেন, তারাও মুক্তিযোদ্ধাকে অনুন করেন, মুক্তিযোদ্ধাকে ধারণ করেন। এটি তাদের দলেও মুক্তিযোদ্ধা আছে, বিএনপিতে যেমন আছে, আওয়ামী লীগে যেমন আছে, জামাত ইসলামে আছে। খুব ভালো কথা। তাহলে তো 71 নিয়ে আলোচনায় আপত্তি কোথায়? 71 নিয়ে আলোচনা করাই উচিত, কারণ মুক্তিযোদ্ধা যদি সব দলেই থাকে এবং
মুক্তিযুদ্ধের মূল কথা ছিল কি? সাম্য, ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা। তো এটাই তো এই 55 বছরের লড়াইটা তো এটা নিয়ে। এবং 55 বছর গণ অভ্যুত্থান, আন্দোলন, সামরিক শাসন, অশাসন, এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার, তার মূল হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠা করা। তা এখন যেটা হচ্ছে যে মূল এই যেসব বিষয়ে বাজেট অথবা রাজনৈতিক বিষয়ে যে বক্তব্য বিবৃতি দেওয়া হচ্ছে সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে, সেটা মূল কথা না। মূল কথা এখানে একটা রাজনৈতিক প্রশ্ন আছে, রাজনৈতিক একটা সমস্যা আছে। সেই সমস্যাটি হলো জুলাই অভ্যুত্থানকে কে কীভাবে দেখেন, বিশেষ করে জুলাই সনদকে কে কীভাবে দেখেন। বিএনপি বলছে তাদের আপত্তি সহ যে জুলাই সনদ, সেটা তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। আর বিরোধী দল বলছে যে আপত্তি যেখানে আছে সেটাও বাস্তবায়ন করতে হবে। মূল সমস্যাটা হয়েছে এখানে। এখন এখানে এটা সমাধান কিভাবে হবে? আরেকটি গণভোট হয়ে যাবে, আরেকটি নির্বাচন করে? সেটা না। যেটা হতে পারে, হ্যাঁ, দুই পক্ষের সংসদ সদস্যরা মিলে বা একটা কমিটি করে, বিএনপি কিন্তু কমিটির প্রস্তাব দিয়েছিল, বিরোধী দল সেটি গ্রহণ করেনি, যে তারা সংবিধান সংশোধনের পক্ষপাতী না, তারা বলছে সংবিধান সংস্কার করতে হবে। তা সংবিধান সংস্কার করতে হলে তো তাহলে আবার আমাদের সেই গণপরিষদ করতে হবে। এখন বিএনপি বা এখন কি এই পরিস্থিতি আছে একটা আবার গণপরিষদ করার? আর সেটি বোধহয় সময় চলে গেছে। তাহলে আরেকটি নির্বাচন করতে হবে। তারপরও মনে করি যে সংখ্যাগরিষ্ঠতার জোরেই এই সংসদে বিএনপি 2/3-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সুতরাং সংখ্যাগরিষ্ঠতার জোরেই সব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কারণ অতীতে আমরা দেখেছি যারা এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, একটা বিপদ সামনে তাদের হাজির হয়েছে। আমরা চাই না যে বারবার এই বিপদ আসুক। আমি মনে করি মাত্র 4 মাস হয়েছে, সংসদের বয়স আরও কম। তো সেক্ষেত্রে আলোচনা করেই একটা সমাধান বের করতে হবে। কিন্তু দুই পক্ষ যদি অনড় থাকে যে সাংবিধানিক আদেশ যদি বাস্তবায়ন না হয় বিরোধী দলের দাবি অনুযায়ী, যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, আমরা কিছু মানি না। আবার বিএনপি যদি মনে করে যে তারা যেটা বলছেন এটাই শতভাগ সত্য, বিরোধী দলের কোনো কথা গ্রাহ্য করা হবে না, তাহলে কিন্তু এই সমস্যাটা যেই থাকবে। এবং তাতে হবে কি, উন্নয়ন ব্যাহত হবে। এবং বিরোধী দল নিশ্চয়ই রাজপথে কর্মসূচি নেবে, এবং এখনও একটা কর্মসূচি আছে জুলাই পর্যন্ত। তার কী হবে এরপর? সামনে যেটি নিয়ে সবচেয়ে বড় শঙ্কা এবং বিরোধ দেখা দেবে সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। যদিও এটি দলীয় প্রতীক থাকবে না, কিন্তু যার যার মতো মাঠে নামবে। এবং সেখানে বিএনপির কাছ থেকে এটা আশা করব যে ক্ষমতাসীন দল হিসাবে যে স্থানীয় সরকার নির্বাচনে, যেহেতু নির্বাচনটি দলীয় সরকারের অধীনে হচ্ছে, সুতরাং ওই নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ না হয়, তাহলে বিরোধী দল কিন্তু বলার সুযোগ পাবে না। আর যদি হস্তক্ষেপ হয়, তখন বিরোধী দল বলার সুযোগ পাবে যে তারা তো গণতন্ত্রে মুখে গণতন্ত্র বললেও বাস্তবে গণতান্ত্রিক আচরণ করছে না। আরেকটি হচ্ছে, আমি মনে করি এই মুহূর্তে বিএনপির সামনে জামাত ইসলামী বড় সমস্যা নয়। বড় সমস্যা হচ্ছে দলের ভিতরকার অন্তর্দ্বন্দ্ব। সেটা যদি বিএনপি সামাল দিতে পারে, তাহলে তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করা অনেক সহজ হবে। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতিও তো একটি চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা, সেটা কারণ কি? আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা হচ্ছে যে সামাজিক অপরাধ, একটা হচ্ছে রাজনৈতিক অপরাধের। সবসময় এটা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের এবং সেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভূমিকাই মুখ্য থাকে। এটা নানা কারণে নির্বাচনে কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পাননি। সুতরাং সেটা তার ক্রিয়া প্রতিক্রিয়া এখনও চলছে। এবং সেটা কিভাবে এক্ষেত্রে দলের শক্ত বার্তা দেওয়া উচিত নেতাকর্মীদের প্রতি যে কোনো রকম অন্যায়, কোনো রকম অনিয়ম এটা সহ্য করা হবে না। আর কে মনোনয়ন পেয়েছে না পেয়েছে, যারা দলীয় সিদ্ধান্তটাকেই মেনে নিতে হবে। আরেকটি হচ্ছে বিএনপির অনেক বছর ধরে বাস্তবিক কারণেই যে সম্মেলন হতে পারেনি।
এটিও আমি এখন সম্মেলন এবং যেহেতু অন্যান্য ক্ষমতা- প্রসঙ্গে আসবো, এবং বিএনপির যে অন্তর্দ্বন্দ্বের কথা আপনি বলছেন বা দলীয় শৃঙ্খলার অভাবের কথা বলছেন, সেই সব বিষয়গুলোতে আসবো। আমরা শুনে আসি, কর্নেল জাকারিয়া হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল জাকারিয়া হোসেন, যে বিষয়গুলো আলাপ করছিলেন, মুখ্য বিষয় মানে মূল বিষয় যেটি আসছে, যে সরকারের হয়তো অনেক ভালো কাজও আছে, সেগুলোর গঠনমূলক সমালোচনা বিরোধী দলের পক্ষ থেকে করা হচ্ছে না, এবং সব দায়ই সরকারকে দেয়া হচ্ছে। বাজেটের ক্ষেত্রে অনেক ইতিবাচক দিকও হয়তো ছিল, বিরোধী দল সেগুলোও তুলে ধরতে পারতো, সেটি যথাযথভাবে হয়তো তুলে ধরা হচ্ছে না। আবার আমরা সীমান্তে উত্তেজনার কথা যদি বলি, সেই জায়গায় বিজিবির যে ভূমিকা, সেগুলো নিয়েও অন্তত সে ধরনের কোনো কথাবার্তা আসেনি, বা সরকারের যে উদ্যোগ, সেগুলোকে হয়তো সাধুবাদ জানিয়ে পরবর্তীতে আরও কী করণীয়, সেই সব বিষয়গুলো একটা দিক নির্দেশনা বিরোধী দলের পক্ষ থেকে দেয়া যেত, সেই সব জায়গায় আসেনি। বরং সরকারকে ব্যর্থ করার ব্যাপারটি সবসময় সামনে আনা হয়েছে, মানে সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয়েছে সরকারের উপরে। আপনার বক্তব্য শুনবো। আচ্ছা, আমরা তো ইতিহাস থেকে আমরা অনেক সময় শিক্ষা নেই, অনেক সময় শিক্ষা নেই না, এবং আমাদের ভবিষ্যৎ পথ চলাটা কিন্তু অতীত থেকে, অতীতের অনেক ইতিহাস, অনেক ঘটনা থেকেও আমরা নির্ধারণ করতে পারি ভবিষ্যৎ পথটা কিভাবে আমরা চলবো। আপনি দেখেন, আমরা অতীতে দেখেছি কিন্তু পার্লামেন্টে বিরোধী দল ছিল গৃহপালিত বিরোধী দল, মানে সরকার নিয়ন্ত্রিত বিরোধী দল আমরা দেখেছি অনেক বছর। তারপরে আমরা এক সময় দেখেছি বিরোধী দল তারা টেবিল ছোড়াছুড়ি, ফাইল ছোড়াছুড়ি, সংসদে স্ল্যাং ইউজ করা, তারপরে সংসদ বর্জন করা, মাসের পর মাস সংসদ বর্জন করেছে, এরকম আমরা বিরোধী দল দেখেছি। কিন্তু আহ কেউ জামাত করে না, সে বিএনপি করে বা অন্য দল করে, এই জন্য জামাতের বিরোধিতা করতেই হবে অযৌক্তিক ভাবে, সেটা আমি বিশ্বাস করি না। আমি এটাকে কোনো বুদ্ধিমানের কাজ বা কোনো এডুকেটেড পার্সনের কাজ হতে পারে না বলে আমি বিশ্বাস করি। এটা তো স্বীকার করবেন যে বর্তমান যে বিরোধী দল জামাত এবং এনসিপি 11 দলীয় জোট, সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটি বিরোধী দল। যে বিরোধী দলের নেতা সে ঘোষণা করছে যে আমরা অযৌক্তিক কোনো কথাবার্তা, ব্যক্তি চরিত্র হনন, অযৌক্তিক কথাবার্তা যেটা স্বার্থ সংশ্লিষ্ট নয়, এসব কথা বলে আমরা সময় নষ্ট করব না, কারণ 1 মিনিটে সংসদে খরচ হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই আগের সেই স্তুতি, সেই দাদা বাবার, তারপরে নেতার স্তুতি, এটা 1-2 মিনিট বর্ণনা না করলে যেন তাদের বক্তব্য মানে তার কমপ্লিট হচ্ছে না, পরিপূর্ণতা পাচ্ছে না। এই যে কালচার, এই কালচার থেকে আমরা বেরোয় আসতে পারছি না, এবং আমরা বক্তব্য হচ্ছে তথ্য উপত্য নিয়ে। বিরোধী দল বাজেট ঘোষণার পরে বিরোধী দল তো প্রতিবাদ করবে, তারা সমালোচনা করবে, তারা মিছিল করবে, মিটিং করবে, সেটা নিয়ে তো সরকারি দলের কোনো মাথা ব্যথা হওয়া উচিত না। সরকারি দল যে বাজেট ঘোষণা করছে, তারা কিভাবে সেটা এক্সিকিউট করে, মানুষের কল্যাণ কিভাবে নিশ্চিত করে, কর্মসংস্থান কিভাবে নিশ্চিত করে, সুশাসন কিভাবে নিশ্চিত করে, দুর্নীতি কিভাবে প্রতিরোধ করে, সেটা হচ্ছে তাদের কনসার্ন, এবং সেই কনসার্নের দিকে তারা মনোযোগ করুক। আমরা এখন বর্তমানে কি দেখতে পাই? আইন শৃঙ্খলা কোন অবস্থায় দাঁড়িয়েছে আপনি দেখতেছেন? শিশু ধর্ষণ কিভাবে বেড়েছে? একটা মাসে কতজন শিশু ধর্ষিত হয়, তারপরে কতগুলো খুন হচ্ছে, লাশ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, বুড়িগঙ্গায় লাশ পাওয়া যাচ্ছে, আজকে আবার বসিলার ওখানে নদী থেকে লাশ তুলেছে। আইন শৃঙ্খলা কোথায় গিয়েছে? থানার সামনে বাদী যে থানায় জেনারেল ডায়েরি করতে গেছে, বাদীকে থানার সামনে পিটানো হচ্ছে। এই যে চাঁদাবাজিতে, মানে পথে ঘাটে সব জায়গায় চাঁদাবাজির মহা উৎসব চলতেছে, এবং প্রশাসক নিয়োগ করে প্রশাসন থেকে টাকা সরিয়ে ফেলা হচ্ছে। এই যে প্রতিদিন পত্রিকায় আসছে আপনার, এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে, ওখান থেকে টাকা কত অন্তর্বর্তীকালীন সরকার কত হাজার কোটি টাকা রেখে গেছে, এখন সেটা 1/3 নেমে আসছে। এসব কিসের লক্ষণ? এসব দিয়ে কথা বলা যাবে না। এগুলা দিয়ে এগুলা কনস্ট্রাকটিভ হইতে বিরোধী দল তো এখনো আমি সংসদে দেখি কনস্ট্রাকটিভ হইতে তারা কথা বলছে, তারা তো সংসদ বর্জন করে নাই। তো আমি সেটা বলবো যে সর্বকালে বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে ভালো একটা বিরোধী দল পেয়েছে সরকারি দল। এই বিরোধী দল পাওয়া সত্ত্বেও যদি সরকারি দল সুশাসন প্রতিষ্ঠা না করতে পারে, তার ব্যর্থতা তো সরকারি দলের উপরই যাবে। আপনি এখানে বিরোধী দল সরকারের সবকিছু সমালোচনা করছে, আপনি
একটা বিষয় উল্লেখ করেন, দেখেন ইসলামী ব্যাংকের আপনি একজন চেয়ারম্যান নিয়োগ করলেন, যে চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ, উনি ছিলেন বিএনপির সময়ের গভর্নর ছিলেন, উনি বিএনপির লোক বলে সবাই জানে। উনি কিন্তু সেই ডেপুটি গভর্নর ছিলেন ইসলামী ব্যাংকে, তাকে পদচ্যুত করেছেন, তাকে বের করে দিচ্ছেন, কারণ হচ্ছে সে শাহ আলমের এই চুরির সাথে, ব্যাংক লুটের সাথে সে সম্পর্কিত। এবং আপনারা কোনো ইস্যু নাই, কিছু নাই, আপনারা সেই তাকে এসে চেয়ারম্যান নিয়োগ করলে ইসলামী ব্যাংকের অবস্থা কি করেছেন, 12টা বাজিয়ে দিয়েছেন। তারপরে আপনি দেখেন 8 দিন হসপিটাল, গরিবদের হসপিটাল। আমার সৌভাগ্য হয়েছে একবার 8 দিনে হসপিটালে যাওয়া। আমি যে আই বিকাম সো সারপ্রাইজ টু সি দ্য মানে ক্লিনলিনেস অফ দ্যাট হসপিটাল। তারপরে সেখানে সেবার মান দেখে, তারপরে সেখানে মানুষের ব্যবহার দেখে, সেখানে গরিবরা মাত্র 250 টাকা সারা ঢাকাতে সারা ইসের সুযোগ পায়, অ্যাম্বুলেন্সের সুযোগ পায়। তারপরে মাত্র 300 টাকা না তার কমে টাকায় তারা ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছে, যেখানে সমস্ত হাসপাতালে ডায়ালাইসিসের কষ্ট হচ্ছে আপনার 3000 থেকে 4000 টাকার মধ্যে, সেখানে মাত্র 250 টাকায় তারা ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছে। এরকম একটি হসপিটালকে 6 জন মারা গেছে, শিশু হতেই পারে, বাসে মারা গেছে না, বাস কি লাইসেন্স বাতিল করেছেন আপনি? ইসে মারা গেছে না, বিভিন্ন জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুনে কত মানুষ মারা গিয়েছে। এই ইউনাইটেড হসপিটালে এরকম দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছে। আপনি ঘটনার সাথে সাথে লাইসেন্স বাতিল, ঘটনার সাথে সাথে আপনি এটাকে যাতে এখানে লাইসেন্স বাতিল করে এটা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। কেন আপনারা ইসলামী ব্যাংকের উপরে আপনাদের এরকম নজর কেন? 8 দিন হসপিটালকে যেখানে মানুষ সেবা পায় সেটার উপরে আপনাদের এরকম খড়গহস্ত কেন? আপনারা ইসলামী ব্যাংকের বোর্ড কিন্তু সরকার ভেঙে দিয়েছে। ইসলামী ব্যাংকের বোর্ড সরকার ভেঙে দিয়েছে কখন? যখন প্রতিবাদ আসছে, মানুষ যখন টাকা তুলে নিচ্ছে, চাপে পড়ে সরকার করছে। এটা তো আপনাদের জেনারেল পারসেপশন, মানুষ তো বুঝে ফেলছে কি করছেন আপনারা। তো এইরকম যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে ইসলামী ব্যাংক নিয়ে, 8 দিন নিয়ে, পুশিন নিয়ে একটা কথা বলছেন না সংসদে, কেন? আজকে বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এটি মানবতার লঙ্ঘন। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আজকে বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রেফারেন্স আমাকে দিয়েন না। হি হ্যাজ অলরেডি লস্ট হিজ রেসপেক্ট, হি হ্যাজ অলরেডি আইডেন্টিফাইড ভারতের দালাল। আমি বলবো বিএনপি সরকারের কিছু দালাল শ্রেণী, ভারতের দালাল, বামপন্থী কিছু লোক, দেশের শত্রু, এরা বিএনপিকে ঘিরে ধরছে। অত্যন্ত দুঃখিত কর্নেল জাকারিয়া হোসেন, আমার মনে হয় এই ধরনের মানে জাতীয় গণমাধ্যমে একজন মাননীয় মন্ত্রীর প্রতি এই ধরনের বক্তব্য আপনার উইথড্র করা উচিত, কারণ আমরা পারস্পরিক ব্যক্তিগত আক্রমণ কাউকে করব না এবং ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে হবে অবশ্যই, কারণ সে কোনো দলের নয়, সে সরকারের মন্ত্রী, সে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। আমি অত্যন্ত দুঃখিত জনাব জাকারিয়া হোসেন, আমি অত্যন্ত দুঃখিত। আপনি আপনার রাগ ক্ষোভ সবই থাকতে পারে, কিন্তু একটি জাতীয় গণমাধ্যমে এর বহিঃপ্রকাশ কিভাবে করবেন সেই বিবেচনাবোধ নিঃসন্দেহে আপনার আছে। আমি আপনার কাছে আসব, একটু শুনে আসি। জনাব ফজলে হুদা রয়েছেন আমাদের সঙ্গে, জনাব ফজলে হুদা বাবুল। জি, জাকারিয়া ভাইয়ের কাছে থেকে খুবই প্রত্যাশিতই বক্তব্য পাওয়া গেছে, তার বাইরে কিছুই নয়। আমি আগে সৌরভ ভাইয়ের কথা বলি। সৌরভ বললেন, যথার্থই বলেছেন যে আসলে সংবিধান সংস্কারের প্রক্রিয়াটাকে নিয়ে কথা হয়েছে এবং সেই আমরা কিন্তু শুরু থেকেই বলেছি 31 দফা, জুলাই সনদ, আমাদের নোট অফ ডিসেন্ট, তার বেসিসে আমরা অপেক্ষা করছি। বিরোধী দল সমন্বয়ে আমরা যে কমিটিটা করতে চাই তার এখন পর্যন্ত নাম দেয়নি, এ কারণে বাজেট অধিবেশন না উঠে হয়তো সামনের অধিবেশনে এটা উঠবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দুই শব্দ, সংশোধন অ্যান্ড সংস্কার। সংস্কারই এটা আমরা যেটা করছি, এটাই সংস্কার। কারণ জুলাই সনদে আপনি যদি পড়ে দেখেন প্রত্যেকটা ধারাই আছে সংবিধান সংশোধনের মাধ্যমে, মানে আমরা সংস্কার করছি, প্রক্রিয়াটা হচ্ছে সংশোধন করা। এই গ্রামাটিক্যাল বিষয় যদি তারা না বোঝেন তাহলে এখানে বলবার কিছুই নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসলে বলবো কি না, কর্নেল জাকারিয়া সাহেবের কথাবার্তা নিয়ে আমার খুবই অসঙ্গতি লেগেছে। আমি শুরুতেই যে স্পিচটা দিয়েছি ওটাতেই স্ট্যান্ড করতে চাই। তারপরও উনি যে বলেছেন বাবা দাদার কালচার, হ্যাঁ আমাদের বাবা দাদা আছে, একটা নির্দিষ্ট দলের বাবাও নেই,
দাদাও নাই। তারা 47-এও ভারতের পক্ষে ছিলেন এবং তারা 71-এ পাকিস্তানের পক্ষে ছিলেন। কাজেই তাদের বাবাও নাই, দাদাও নাই, স্তুতি গাওয়ার কিছু নাই। আর আমরা যেহেতু হেরিটেজে বিশ্বাস করি, উই হ্যাভ ফাদার, উই হ্যাভ গ্র্যান্ডফাদার, so we have to take their name after the Allah subhanahu wa ta'ala's name. So I think we need not to learn politics from all these extremist people who talks bullshit always. They do not have a political culture, nor the language, nor the tone. বিরোধী দলীয় নেতা খুব ভালো বলছেন সংসদে, আমরাও সেটা বলছি। সংসদে আমরাও বেশ কয়েকবার বলেছি বিরোধী দলীয় নেতা খুবই ভালো, খুবই সুললিত কণ্ঠে উনি এই সুন্দর বক্তব্য দেন সংসদে, কিন্তু যখনই উনি সংসদ থেকে বের হয়ে যান তারপরে ওনার মাথাটা আউলায় যায়, উল্টাপাল্টা কথা বলেন। দেখুন সৌরভ ভাই, আপনার মনে আছে এখানে 90-এ বিএনপি ক্ষমতা গঠনের পর বোধহয় প্রায় 2-2.5 মাস ক্ষমতা থেকে টেনে নামা হয়। শেখ হাসিনা বলেছিলেন একটা কথা, সূক্ষ্ম কারচুপি হয়েছে, কিন্তু 3 বছর পর আন্দোলন শুরু করেছিলেন, বিভাগের সমাবেশ শুরু করেছিলেন। আপনি দেখুন এরশাদ যখন ক্ষমতায়, তখনও কিন্তু বিএনপি আওয়ামী লীগকে কুলিং টাইম দিয়েছিল। আপনি খেয়াল করে দেখবেন 96 আওয়ামী লীগ যখন ক্ষমতায়, বিএনপি কিন্তু প্রায় 3-4 মাস, প্রায় 2.5-3 বছর পর আন্দোলনে নেমেছে। 99-এ 4 দলীয় জোট হলো, তাই না? 99-এ এসে 4 দলীয় জোট হলো। 2001-এও কিন্তু এভরি টাইম ওনারা সংসদে এসে বাইরে যে বলে টেনে নামাবে, হেসে নামাবে, ধর মুরগি কর জবাই, এরকম একটা অবস্থা রে ভাই। হ্যাঁ, উনি আরো কিছু অনেক কথা বলেছেন, শিশু দর্শন, বসিলা নদীতে লাশ, তারপর বাদীকে থানা থেকে ছাড়াই নিয়ে চাঁদাবাজ, এগুলো কমন কথা বলেছেন। এই কমন কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে। আমরা দেখেছি চাঁদাবাজি কারা করেছে, 11,000 কোটি টাকা শুধু নির্বাচনের সময় ওনাদের প্রিয় বলেছে কি মায়ের কোলে ফেরত এসেছে, সেই মায়ের বাবারা কিভাবে 1100 কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে সেটা সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং এটার বিচার হবে, ওয়েট অ্যান্ড সি, জাতি দেখতে পাবে। আর উনি যে কথাটা বলেছেন প্রশাসনের কথা, এই প্রশাসন যেটা আছে, এই প্রশাসনে টপ লেভেল হয়তো সচিবগুলো চেঞ্জ হচ্ছে, নিচের লেভেল আপনি ওসি বলেন, ডিসি বলেন, ইওনো বলেন, এসপি বলেন, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরের পিডি বলেন, সবকিছুই গত 18 মাসে, এবং সবচেয়ে বড় কথা শিক্ষা ক্ষেত্রে এবং বিচার বিভাগে তারা খুব সুন্দর করে সাজিয়ে গিয়েছে, সেগুলাই কিন্তু আছে এখনো। এগুলো চেঞ্জ হবে ইনশাল্লাহ, কারণ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে, যেটা আমি আগেই বলেছি, বিএনপির দলীয় এজেন্ডা হচ্ছে দেশের এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে তাদের মতো লোক লাগবে, এবং এটা আমরা বিশ্বাস করি এটাই হবে আগামীতে। সুশাসন প্রতিষ্ঠা যদি আমরা করতে না পারি, দেখেন না করতে পারি কি না পারি। দেখুন, ডেমোক্রেসি আর বিপ্লব দুটো দুই জিনিস। ডেমোক্রেটিক ওয়ে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে হয়। 1972 সালে ইলাহাবাদে, তখন ইলাহাবাদ বলতো, আর এখন এটা এলাহাবাদ বলে, সেইখানেও কিন্তু ইন্দিরা গান্ধী ফেল করেছিলেন নির্বাচনে, এবং সেটা কোর্ট থেকে রায়ও এসেছিল, কিন্তু রায়টা বাস্তবায়ন হয়নি, কারণ ইন্দিরা গান্ধী দিয়েছিলেন আপনার জরুরি আইন ঘোষণা করলেন। কিন্তু বিষয় হচ্ছে কি, ডেমোক্রেসি কিন্তু থেমে থাকেনি। ডেমোক্রেটিক ওয়েতে একটা কান্ট্রি যখন ট্রায়াল অ্যান্ড এররে ওঠে, তো জনগণের হাতে যখন ক্ষমতা থাকে, তখন ধীরে ধীরে আপনি সেটা প্রশাসন বলেন, সুশাসন বলেন, যত রকমের শাসন বলেন, জবাবদিহিতা বলেন, অ্যাকাউন্টেবিলিটি বলেন, আর আপনি দেশের যে জিনিসগুলো আপনারা এক্সপেক্ট করেন, যেটা মানবিক মর্যাদাবোধ বলেন, যারা একটা ডায়লগ দেয় 55 বছরে দেশের কিছুই হয়নি, 55 বছরে কি হয়েছে, যে শার্টটা আপনি পরে আছেন, এই শার্টটা হয়তো 78 সালে অনেকেই পড়তে পারতো না, আর্মির অনেক অফিসাররাই পড়তে পারতো না। 78 সালে গন্ধওয়ালা চাউলই খাইতো আর্মির অফিসাররা, আমিও খেয়েছি অফিসারের সন্তান হিসেবে, কিন্তু এখন কিন্তু ভালো চাউল, চিকন চাউল দেয়া হয়। কাজেই কোনো কিছুই হয়নি, এই গল্পগুলা বাদ দেওয়াই ভালো। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একটা দল যখন ক্ষমতায় থাকে, যে ব্যাংকটা একটা দলের নির্দিষ্ট দলের পারপাস সার্ভ করে, সেই ব্যাংকটাকে তো সরকারকে দেখতে হবে যে ব্যাংকটাতে কি হয় না। উনি বলছেন এটা আওয়ামী লীগের আমলের যিনি ডেপুটি গভর্নর ছিলেন, তাকে আপনারা কেন বসিয়েছিলেন, সেই প্রশ্নটা করেছেন। উনি কোন আওয়ামী লীগের পদে ছিলেন? তো উনি ওই সময় থাকতে পারেন, তাহলে তো এখনকার ইয়নগুলা সব আওয়ামী লীগের সময়
এখনকার ডিসি গুলা সব আওয়ামী না, লীগের বলছি সময়। interim-এর সময় তো এমনও ওনাকে হইতে বের করে পারে যে দেওয়া উনি হয়েছে। গুপ্ত হিসেবেই ছিলেন, হয়তোবা জামাতেরই লোক, নাহলে ইসলামী ব্যাংকে আসলো কি করে? কারণ এটা তো ওনারা মনে করেন ইসলাম হচ্ছে ওনাদের একচ্ছত্র জিনিস, কারণ ওনারা যেটা বলবেন সেটাই ইসলাম, এর বাইরের আর কোনো ইসলাম নাই। আর আমরা কি বলি? আমরা বলি কামরুল ইসলাম ইসলাম নয়, জামরুল ইসলামও ইসলাম নয়, ইসলামী ব্যাংকও ইসলাম নয়, আর জামাতি ইসলাম তো ইসলাম নয়। যারা বেহেশতের টিকিট বিক্রি করতে পারে তারা কোনোদিন ইসলাম হতে পারে। 8 দিন হসপিটাল, বাইরে যদি ব্যবস্থা নাই তাও সমস্যা, ব্যবস্থা না নিলেও সমস্যা, কারণ এটা ওই যে আপনার হসপিটাল। আরে ভাই, 6টা শিশু মারা গেল, আপনি বললেন হতেই পারে, এই শব্দটা আপনি ইউজ করেছেন। যে 6টা শিশু মারা গেছে, ওই 6টা মা বাবা জানে তার কি হারিয়েছে, চোখের সামনে অব্যবস্থাপনা, বেকারির ফ্যাক্টরি, আর আপনি বলতেছেন মিডিয়াতে এসেছে আপনি এটার জন্য দুঃখ প্রকাশ করছেন। আরে ভাই, কম দামে দিলে এই যে জিনিস ভালো হবে কে বলছে? তাহলে কম দামে দিলে আপনি এত সুন্দর জায়গায় থাকেন কেন ভাই? বস্তিতে যায় থাকেন না, ক্যান্টনমেন্টের মতো এত দামি জায়গায় তো থাকবার দরকার নাই। ডিওএইচএস কেন বানান আপনারা? কম দাম পাওয়া যাবে, ইলেকট্রিসিটিও ফ্রি দিবে সরকার গরিবদের জন্য আগামীতে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলেছেন আপনি, পুশিন নিয়ে কথা বলছেন না, যেটা আমাদের অবশ্যই উপস্থাপক এটা কথা বলেছেন। দেখুন, ভারতের দালালি যদি বলেন, আমরা দেখেছি এক আওয়ামী লীগ ভারতের দালালি করেছে, বিএনপির রক্তেই হচ্ছে ন্যায্যতা। বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ। বিএনপি আপনি দেখছেন না, বিএনপি সরকারের একজন উপদেষ্টা কি করেছে? ভারতকে তুড়ি মেরে চলে এসেছে। বিএনপি আপনি দেখছেন না, পদ্মা ব্যারেজ যেদিন করেছে ওই দিন কিন্তু সীমান্তে খুনটা হয়েছে। আপনি দেখেছেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আমরা আগামীতে কাঁটাতারে বেড়া দিব সেন্সিটিভ জায়গাগুলোতে। উই আর টেকিং স্টেপ। কিন্তু আপনারা কি বলেন, এটা নিয়ে পুশিন নিয়ে ওই দিন আলোচনা হয়নি। আরে ভাই, আপনারা যদি ধানবন্তে শিবের গীত গান তাহলে কেমন হবে? যেদিন একটা আলোচনা অলরেডি বোর্ডে এসেছে, নোটিশ দিবেন ভুলভাবে, খামাখা চিল্লাবেন, সংসদ কিভাবে চলে জানবেন না, কার্যপ্রণালী বিধি পড়বেন না, আপনারা নোটিশ দিতে জানেন না, এটা স্পিকারের রুলিংয়ে বারবার এসেছে। এরপর এসে বলছেন ঠিকই তো 300 বিধিতে তো দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমরা কি করব। পুশিনকে কিভাবে দেখেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আপনারা ইচ্ছা মতো কথা বলবেন। আমি তো মনে করি একমাত্র বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু ইয়ে করছে, ভারতের দালালি করছে। কিভাবে? কারণ তারাও ধর্ম নিয়ে রাজনীতি করে, নরেন্দ্র মোদীও ধর্ম নিয়ে রাজনীতি আমরা একটা বিরতিতে এবং নরেন্দ্র মোদী সবচেয়ে খুশি হবে দেশে যে জামাতে ইসলাম এদেশে অস্থিতিশীল ব্যবস্থা করে। কারণ তাতে এদেশে যখনই অস্থিতিশীলতা আসবে, এই যে ডেমোক্রেসি আমরা পেয়েছি, শত হাজার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, জেল জুলুম, হত্যা মামলা, গুমের বিনিময়ে, এখানে যদি অস্থিতিশীলতা আসে, যারা করবে এরা শুধুমাত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না। জনাব সোহরাব হাসান, শুনছিলাম দুজনের বক্তব্য। এই সরকার এবং বিরোধী দলের বাদানুবাদ কিংবা তথ্য অপতথ্যের যে ছড়াছড়ি, এর মাঝখানে আসলে তাদের করণীয়টা কি বা উত্তরণের উপায়টা কি, সেটিও যদি একটু বলেন। হুদা ভাই এবং জাকারিয়া ভাইয়ের যে বিতর্ক, তাতে কে লাভবান হবে? আমার তো মনে হয় ভারতে লাভবান হবে। আচ্ছা, কারণ দুই পক্ষই বলছে যে ভারতের দালালি করছে। জামাত ইসলামের জানি না জাকারি ভাই কোন দল করেন কিনা, আর হুদা ভাই যেহেতু দলের পরিচয় দলের আছে। মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন, তাকে তো দলের বলাই নেতা যায়। বলতেই হবে। কিন্তু এই বিতর্কের শেষ কোথায়? আমরা কিন্তু এটা স্বাধীনতার পর থেকে যেই একমত হবে না সেই অমুকের দালাল, মানে এটা হচ্ছে যে জর্জ বুশ, দ্বিতীয় বুশের যে বিখ্যাত তত্ত্ব, আচ্ছা, যে আমার সাথে নাই সেই হচ্ছে শত্রু। হ্যাঁ, এর থেকে একটা বেরিয়ে আসা যে আমরা সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ যদি করতে চাই, তা ন্যূনতম কিছু কিছু বিষয়ে ঐকমত্য হতে হবে। জাকারি ভাই একটা কথা বলছেন যে এই বিএনপির যে একলা চলো নীতি বা সব কিছু গায়ের জোরে করছে, তাতে কে লাভবান হবে? অন্য পক্ষ। তো অন্য পক্ষ কি, যারা আওয়ামী লীগকেই ইঙ্গিত করেছেন, আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা দুর্নীতি করেছে, পাচার করেছে, তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের সমর্থক আমরা তো দেখলাম নির্বাচনের সময় জামাত ইসলামেও আওয়ামী লীগের ভোট চাইতে দ্বিধা করেনি।
এনসিপিও করেনি। এনসিপি তো সবচেয়ে তার ক্ষোভের থাকার কথা, কারণ আমার মনে আছে যে কুমিল্লার সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য এবং বিরোধী দলের এখন উপনেতা তাহের ভাই না, তিনি কিন্তু বলছিলেন যে যারা মানে আপনারা আগের ভুলে যান যে আমি আপনাদের দেখব বা আপনাদের ভোট চাই। বিএনপির অনেক নেতা বলেছেন, অনেক এমপি বলেছেন, কিন্তু একটা জায়গায় আমার মনে হচ্ছে যে এই যে পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, জামাত ইসলামী তার রাজনীতি করবে, সেখানে তার তাত্ত্বিকভাবে তার প্রায়োগিকভাবে যে ভুল ত্রুটি আছে সেটি আমরা বলবো বা সেটি বলা উচিত, বিএনপিরও সেক্ষেত্রে। কিন্তু এরকম যদি হয় যে অমুক দলটিই হচ্ছে বা অমুক নেতা হচ্ছে অমুক দেশের দালাল, অমুক দেশের স্বার্থ রক্ষা করে, এখন সেখানে একটা প্রশ্ন আসে যেটি খুব বেশ আলোচিত হয়েছিল যে জামাত ইসলামের একজন নেতার সাথে, গুরুত্বপূর্ণ নেতার সাথে নির্বাচনের আগে ভারতের কোনো কর্মকর্তার বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকটা ভারতীয় কর্মকর্তা গোপন রাখতে বলেছিল বলে জামাত ইসলামে গোপনও রেখেছে। কেন গোপন থাকবে? আমরা তো মনে করি যে প্রতিটি প্রকাশ হওয়া উচিত, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তো আমরা এই অভিযোগ করে আসি যে তারা ভারতের কথা মতো চলতে, ভারতের বশংবদ ছিল। আজকে ভারত জাতীয় পার্টির ব্যাপারেও যখন যখন আসলেন যে আমি এ কথা বলতে পারবো না, কারণ যারা ভারত আমাকে বলতে মানা করেছে, বলতে হবে। আমরা এর থেকে একটু আমরা স্বনির্ভর হতে চেষ্টা করি না, আমরা স্বাবলম্বী হতে চেষ্টা করি না। আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, বাণিজ্যিকভাবে দুর্বল, সামরিক শক্তিতেও দুর্বল ভারত পাকিস্তানের তুলনায়, রাজনৈতিকভাবেও আমরা নৈতিকভাবে একটা শক্তি সঞ্চার করি না যে আমাদের উপর কেউ খবরদারি করতে পারবে না কেউ। কারণ যদি ঢাকা, এক পক্ষ বলবে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, আর এক পক্ষ বলবে যে পিন্ডি না ঢাকা, মানে এই স্লোগানটার মধ্যে কিন্তু একটা পরনির্ভরতা আছে। পাকিস্তানের কোনো রাজনৈতিক দলের কর্মী কি এই স্লোগান দিবে যে ঢাকা না পিন্ডি বা পিন্ডি না দিল্লি, অথবা ভারতের কোনো রাজনৈতিক দলের কর্মী কে এই স্লোগান দিবে যে দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি? তার মানে এই স্লোগানের মধ্য দিয়ে ঢাকা না দিল্লির মধ্যে একটা পরনির্ভরতাই করছে। আমার দেশের রাজধানীকে অন্য দেশের রাজধানীর সমতুল্য ভাবছি, যেটি খুবই। আমরা একটু জাকারিয়া হোসেনের কাছে যাব খুব সংক্ষেপে। জাকারিয়া হোসেন, আমরা অনেক ক্ষেত্রেই পরনির্ভরতা রয়েছে, কিন্তু নৈতিকভাবে কি আমরা কিছুটা শক্তিশালী হতে পারি কিনা? শেষ করবো আপনার বক্তব্য দিয়ে। জনাব ফজলে হুদা বাদল একজন সাংসদকে সম্মান রেখেই বলছি, ইতিমধ্যে আপনি অনেকগুলা কন্ট্রোভার্সিয়াল এবং আপত্তিকর কথা বলেছেন, আমাকে এক্সট্রিমিস্ট বলেছেন। হ্যাঁ, আমি এটা মেনে নিচ্ছি। যদি আমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি, প্রো বাংলাদেশের পক্ষে কথা বলি, আমাকে যদি এক্সট্রিমিস্ট করেন বলেন, আমার কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলেছেন ডিইউএসএস কেন বানাই, ডিইউএসএস কেন বানাচ্ছি আমরা। আমি মনে করি এটা আপনার মুখ থেকে এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আপনি বলেছেন 11,000 কোটি, এই যে অপতথ্য বলি না, এইভাবে আপনাদের অপতথ্য ছড়ান। 11,000 কোটি ইসলামী ব্যাংক থেকে জামাত ইলেকশনের জন্য নিয়ে গেছে। এটা সংসদে যখন কথা হয়েছে তখন বিরোধী দলীয় নেতা কিন্তু চ্যালেঞ্জ দিয়েছে যে আই টেক চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জ কি গ্রহণ করছে সরকার পক্ষ? আমি তো কোথাও পাইনি। কেউ তো বলে নাই যে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম এবং আমরা তথ্য দিয়ে এটা প্রমাণ করব। যাই হোক, একে বলে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, অপতথ্য দেওয়া। তারপরে বলেছেন আমাদের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা সরকারি সফরে ইন্ডিয়ায় গিয়েছেন, উনি ইমিগ্রেশন থেকে ওনাকে ক্লিয়ারেন্স দেয়নি, উনি দেশে ফিরে আসছেন। এটা নাকি উনি তুড়ি মেরে দেশে ফিরে আসছেন, এটা একজন সাধারণ নাগরিক বলতে পারে। আপনি একজন সাংসদ হইয়া আপনি এটা কিভাবে বলেন? একজন ক্লিয়ারেন্স না পেলে সে দেশে ঢুকবে কেমনে? আর কি হ্যাডমটা দেখায় উনি চলে ফিরে আসছেন? এই যে এটা একটা স্বাধীন দেশের জন্য এটা একটা যে অমর্যাদাকর, এটা যে আমাদের জন্য লজ্জা, এটা এভাবে দেখে সেটাকে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য যেভাবে পররাষ্ট্রনীতি, যেভাবে পলিসি অ্যাডাপ্ট করতে হয় সেটা করেন, সেটা করে আপনি দেখেন। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। 1 মিনিট। এখন আমি ফিরে আসি, আপনি যেটা বলছেন, অবশ্যই আমি প্রথমেই বলছি যে এরকম একটা ভালো বিরোধী দল পাওয়া সত্ত্বেও যদি সুশাসন প্রতিষ্ঠা না হয়
তার সমস্ত দায় দায়িত্ব পড়বে সরকারি দলের উপরে অসংখ্য ধন্যবাদ। এবং জনগণ আমরা আর আপনাকে সময় দিতে দেখতে পারছি না, পাচ্ছে। যাব ফজলে হুদা বাবুল জি, আপনার কাছে শেষ করুন। শুনতে পাচ্ছেন? জি যে আমি একটু খুব ছোট্ট করে ওনার শেষ করুন। দুটো কথা বলি। একটা বলছেন ইন্ডিয়ার বিরুদ্ধে বললেই যদি এটা হয় তাহলে সেইটা, ইন্ডিয়ার বিরুদ্ধে বলেন আপনারা, করেন তো ইন্ডিয়ার পক্ষে, তার প্রমাণ সৌরভ ভাই একটু বলেছেন, আমি সাথে অ্যাড করে দেই, আমেরিকার সাথেও কিন্তু তারা বৈঠক করেছেন এবং সেটা 1 বছর পর বের হয়েছে। এটা দেশ বিরোধী শুরু থেকেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনাকে ক্লিয়ারেন্স দেননি এই জন্য এসেছেন, ঘটনা উনি হয়তো হাফ জানেন। হ্যাঁ, ওনাকে অনেক প্রশ্ন করেছে, ভারত যেটা করেছে সেটা একটা সরকারি সফরের একজন লোককে প্রশ্ন করেছেন এবং অনেকক্ষণ বসিয়ে রেখেছেন, এবং তারপর উনি যখন বলেছেন যে না আমি থাকবো না, ইতিমধ্যে ওনার ক্লিয়ারেন্স চলে আসছেন, তখন উনি অস্বীকৃতি জানাইছেন যে নো, আই উইল নট গো দেয়ার। এখন এইটাও ঠিক যে বিএনপি পলিটিক্যাল গভর্নমেন্ট, এই তথ্য উপদেষ্টা যদি আবার ভারতে যেতে হয় দুই কান্ট্রির সাথে নেগোসিয়েশনের জন্য হয়তো যাবে, কোনো প্রোগ্রামে হয়তো যাবে, কিন্তু ওই সময় উনি না যেয়ে ওইটি উনি ভারতকে ওনার দেখিয়ে একটা দিয়েছেন যে আমি তোমার দয়ায় বসে নেই। নাম্বার 2 হচ্ছে উনি আরেকটা বলছেন, যদি সুশাসন তৈরি না হয় এটা আসলে হতাশাজনক। আমি মনে করি এত ভালো বিরোধী দলের প্রশ্ন এটা জনগণ ঠিক করবে, তবে আমিও মনে করি যে এত রক্ত, এত আন্দোলন, 17 বছরের দীর্ঘদিনের সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ 69 থেকে শুরু করে আপনি যদি মানে এত 90 এর ত্যাগ তিতিক্ষার পরে যে যদি- কথাটা খুব কম আলোচনা হয়, 90 আমরা যে সাফার করেছি, আমি সেগুলার আসলেও সম্মান জানানো হবে না। সুশাসন হোক, এটা আমরাও চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটার জন্য কাজ করছেন। আমি লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আলোচনা হবে, কথা হবে, কথার পিঠে কথা হবে। যেমন উনি যখন বলেছেন ওখানে গরিব মানুষদের জন্য এটা করে, তো মেডিসিনে তো গরিব মানুষ বড় মানুষ নাই, একটা এসওপি তো চলে। সেই ক্ষেত্রে আমি বললাম তো গরিব মানুষদের জন্য তো সস্তায় বসতে পাওয়া যায়, তাহলে ডিওএইচএসে থাকেন কেন, এটা বলেছে। আমার মনে হয়েছে যে না, আমার বাবাও আর্মি অফিসার ছিলেন, উনি 78-এ রিটায়ার্ড করেছেন, আমার 4 জেনারেশন, এখনও আমার অন্তত আমার ফ্যামিলির 2-3 জন আর্মি অফিসার এখনও দেয়ার অনগোয়িং জব। সো আমি এটা জানি, বুঝি, যদিও আমি সিভিল ব্যুরোক্র্যাট এবং মিলিটারি ব্যুরোক্র্যাটদের বিরুদ্ধে সবসময় কথা বলেছি, আমি কিন্তু কর্নেল সাহেবকে আগে দেখিনি। মানে কিরকম বলি, আমি শেষ করব এই বিষয়ে, আর আমরা ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই না। উনি তো ওই সময় সার্ভিসে ছিলেন, অনলাইনে অফলাইনে না তখন সার্ভিসে ছিলেন, হয়তো ওনাকে দেখার সুযোগ সেবারতে ছিল না, কারণ সার্ভিসের থেকে তো আর উনি গণমাধ্যমে কথা বলতে পারবেন না। পরবর্তীতে উনি হয়তো বলেছেন, আমরা এই বিষয়ে আবারও পরে সুযোগ পেলে কথা বলবো। শেষ করতে হচ্ছে কর্নেল জাকারিয়া, অসংখ্য ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, জনাব ফজলে হুদা বাবুল, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।